হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, যে কিভাবে দেখো মেন আমাদের প্রবলেম হয় কি, ম্যাথটা কিন্তু সবাই পারে কম বেশি পারে, বা অনেকে যারা ভয় থাকে ম্যাথে তাদের কিন্তু পরে ভয়টা কেটে যায়, কিন্তু ম্যাথটা কিন্তু টাইমে করতে পারে না। মানে ধরো তোমার ক্লাসিকের 30টা ম্যাথ আছে, 30টার মধ্যে হয়তো 25টা বা 24টা 20টা ম্যাথ সবাই কম বেশি পারবে, কিন্তু যে টাইমটা সেই টাইমে কিন্তু কমপ্লিট করতে পারে যারা, তারাই কিন্তু সিলেক্টেড হয়। কারণ তুমি দেখো, ধরো ক্লার্কশিপে আমি কথা বলছি, ক্লার্কশিপে যদি ধর 75 এর মতো এখন ধরো কাট অফ যাবে, 75, সেখানে যদি তুমি 30 স্কোর করে নাও ম্যাথে, তাহলে তোমার পড়ে থাকছে কত, 45, এবং সেটা কত, 70-র মধ্যে 45। তো সেটা পসিবল। এবার আমি 30 না ধরে এখানে ধরলাম 28ই ধরলাম, দুটো নাম্বার আমি কম ধরলাম, তাহলে 70-র মধ্যে 47 পাওয়া যায়। পিএসসি মিসলেনিয়াসে যাও, সেখানে 25 নাম্বার, 25টা মানে এখানে 2 নাম্বার করে ক্যারি করে, সেখানেও 25টা ম্যাথ। তুমি যে কোনো পুলিশ এক্সামে যাও, পুলিশের যে এক্সামগুলো, সেখানেও 25টা করে ম্যাথ থাকে। তাহলে তুমি দেখো, যে কোনো এক্সামে, রেলে যাও, রেলে তোমার 30% ম্যাথ থাকে। তাহলে যে কোনো এক্সামে যাও তুমি, ম্যাথ কিন্তু 25% বা 25% অ্যাবভ কিন্তু থাকে। তাহলে ভাবো, তুমি যদি 25% যদি ফুল স্কোর করে আসো ওখানে, তাহলে বাকি 75-এর মধ্যে তুমি সেখানে 40 বা 45 যদি ক্যারি করতে পারো, তোমার সিলেকশনটা এসে যাবে কিন্তু। তাহলে কিভাবে আমরা, মোটামুটি ম্যাথ সবাই কম বেশি পারো, কিন্তু মেন প্রবলেম যেটা হয়, যে স্টুডেন্টরা কমপ্লিট করতে পারে না সময়ের অভাবে। এবং সেটা সময়ের অভাবে, আমার ধরো এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দুটো জিনিস স্টুডেন্টদের দেখেছি, বিভিন্ন স্টুডেন্টদের, যে সময়ের অভাবে করতে পারে না দুটো কারণে। একটা হচ্ছে, কারণ হচ্ছে ক্যালকুলেশনে তারা ফার্স্ট নয়, ঠিক আছে, ক্যালকুলেশন করতে গিয়ে তারা অনেকটা টাইম নিয়ে নেয়। সেকেন্ড নাম্বার হচ্ছে তারা ফর্মুলা ইউজ করে। 3 নাম্বার কি করে, তারা যে কোনো অঙ্ক সব সময় খাতায় করতে চেষ্টা করে, মানে সব সময় যে কোনো, মানে সলিউশন করে তারা, পেপার সলিউশন করে, পেপার দিয়ে সলিউশন করে, ঠিক আছে। তো এই তিনটে জিনিসটাকে যদি আমি একটু ফাস্ট করতে পারি, যে আমার এখানে ক্যালকুলেশন যেগুলো আছে, ধরো সাপোজ একটা ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদের, একটু সিম্পলিফিকেশন, ধরো এখানে 25 ইন্টু ধরো দেখাচ্ছে 63 বা 62, সাপোজ আমি ধরছি, দেখো 25 ইন্টু 62। দেখো এই ক্যালকুলেশন করতে গেলে অনেকে কি করবে, 25 × 2 = 50 এইভাবে করতে যাবে। কিন্তু কেউ যদি এইভাবে ভাবে, যে 25টাকে 62কে আমি এইভাবে ভাববো, 31 × 2 × 25, তাহলে 25 × 2 কত, 50, তাহলে এখানে 31, দেখো 31 × 5 কত, 155, দেখো 1550, মানে কি, অ্যাকচুয়ালি যেখানে ধরো এখানে 35 × 62 ছিল সাপোজ হচ্ছে, তাহলে এই দুইটা যদি এখানে মাল্টিপল হয়, দেখো এখানে 70 চলে এলো, সিঙ্গেল ডিজিট চলে গেল, এবং 31, তাহলে এখানে দেখো তুমি ভাবো তো, মাথায় ক্যালকুলেশন হবে তখন, ও 35 × 2 70, 70 × 31 মানে 217, 217 মানে 2170, দেখো কত ফাস্ট হচ্ছে, বা বুঝতে পেরেছো। মানে এই রকম ক্যালকুলেশনগুলো আমি চেষ্টা করব মুখে মুখে, আরও বিভিন্ন ক্যালকুলেশন আছে, সেগুলো আমি যখন পড়াতে পড়াতে আস্তে আস্তে সিম্পলিফিকেশানে আসবো, তখন ওই ক্যালকুলেশনগুলো আমি মুখে মুখে করা শেখাবো, যে কিভাবে মুখে মুখে আসছে। যেমন একটা ক্যালকুলেশন তোমাদের দেখাচ্ছি, ক্যালকুলেশনটা দেখাচ্ছি সেটা, 1 মিনিট। ধরো এরকম একটা ক্যালকুলেশন আছে, বড় মাল্টিপ্লিকেশন আছে, ধরো 102 × 105, সাপোজ, দেখো একটা ডবল ডিজিট। এখানে দেখো, এই যে বেস ভ্যালু 1, এই যে বেস ভ্যালু 1, এই দুটো কিন্তু আমার ফিক্স 7, মানে 1 1 সেম। তাহলে এখানে দেখো 100 থেকে কত বেশি, 2 বেশি, কত বেশি, 2 বেশি। এখানে 105, 100 থেকে কত বেশি, 5 বেশি। এই 5 আর 2 মাল্টিপল করতে হয়, 5 আর 2 মাল্টিপল করলে কত হয়, 5 আর 2 মাল্টিপল করলে কত হয়, 10। তাহলে দেখো, এই 102 আর 5 অ্যাড করি, আর 2 আর 105 অ্যাড করি, দু ক্ষেত্রে আমার 107 আসছে, মানে অ্যান্সার কত, 10710। এই যে শেখালাম। এবার ধরো এখানে দিয়ে দিল 111,
ইন্টু 100 ধরো 14, ঠিক আছে? তাহলে 11 ইন্টু 14 কত? দেখো এটা কুইক মুখে মুখে করা যায়। 11 ইন্টু 14 কত? দেখো 14 10 140 প্লাস 14 154, মানে এখানে কত বসবে? ডবল ডিজিট সবসময় 54, হাতে ক্যারি 1। দেখো 11 আর 114 যোগ করলে আমার কত হচ্ছে? 115, সরি 125 প্লাস 126। দেখো এই যে থ্রি ডিজিটের গুণটা কত ইজিলি হয়ে গেল না? বা ধরো ট্রিপল এরকম কিছু জিনিস আছে, ধরো 354 ইন্টু 999। দেখো এদিকে একদিকে সবগুলো 9, একদিকে সবগুলো অন্য ডিজিট, 354 প্লাস 999। আমি যদি এখান থেকে -1 করি, দেখো অনেকে কি করে, এটাকে করে এইভাবে 354 ইন্টু করে কি 1000 - 1, তাহলে এটাকে হলো তখন 354 000 -354, এইরকমভাবে মডার্ন হিসেবে করতে যায়। তারপর দেখো এখানে মাইনাস করতে গেলে অনেকের প্রবলেম হয়। কিন্তু দেখো এই ক্যালকুলেশনটা আমার একদিকে সব 9 যখন থাকবে, আমি যদি ভাবি এইভাবে যে এখানে 1 মাইনাস করবো, করলে কত হচ্ছে 353, আর প্রতিটা ডিজিট 9 থেকে মাইনাস করবো। দেখো প্রতিটা ডিজিট 9 থেকে মাইনাস করবো, তাহলে কত হচ্ছে 646, তাহলে অ্যান্সার কত? 352646। দেখো এই যে শেখালাম, এবার এই গুণটা তুমি শিখে গেলে। ধরো 57 ইন্টু 99 আছে, দেখো 99 দিয়ে মাল্টিপল দিল, দেখো -1 করলে কত হচ্ছে 56, এটা 4 এটা 3, দেখো দেখো 99 এর গুণ শিখে গেলে তুমি। তাহলে এই রকম যখন ছোট ছোট ক্যালকুলেশন আসবে, তুমি তখন ক্যালকুলেশনে ফার্স্ট হয়ে গেলে মুখে মুখে করতে গেলে। তাহলে আমি কি বলেছিলাম? তিনটে জিনিস, একটা হচ্ছে ক্যালকুলেশনে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হচ্ছে ফর্মুলা একমাত্র সেখানেই মুখস্থ করব যেখানে ফর্মুলা ছাড়া আর আমার কোনো অপশান নেই। যেমন মেনসুরেশন, আমাকে ফর্মুলা লাগবে, কিন্তু সেটাও মুখস্থ করব, সেটা বুঝে শুনে মুখস্থ করব, মানে অন্ধের মতো চোখ বুজিয়ে মানে মুখস্থ করব না একদম, সেটাকে বুঝে আমি ভেবে তারপরে মুখস্থ করব। ভাবনা চিন্তা মানে কি? ধরো ভালো করে বোঝো, ধরো এখানে একটা কিউবয়েড আছে, ঘর আছে, ভালো করে বোঝো। কিউবয়েড আছে, কিউবয়েডে ধরো এইটা হচ্ছে আমার লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা হচ্ছে হাইট। তাহলে এখানে বলছে ভলিউম বার করতে, ধরো বা ধরো বললো টোটাল সারফেস এরিয়া বার করতে। তাহলে টোটাল সারফেস এরিয়া যদি বলি, দেখো আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া জানি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ হয় স্যার। তাহলে দেখো ধরো ওপরটার আমি এরিয়া বার করছি, ভালো করে ভাবো, ওপরে এরিয়া বার করছি। তাহলে ওপরে এরিয়া যখন বার হবে, ওপরে এটা কি? লেন্থ, এটা কি? ব্রেথ। ধরো তোমার যে রুমে বসে আছো তার ছাদের কল্পনা করো, তাহলে ছাদের এটা কি? লেন্থ, এটা কি? ব্রেথ। তাহলে ওপরটা কি হবে? লেন্থ ব্রেথ। তাহলে ওপরটার এরিয়া যা, তোমার গ্রাউন্ডে ফ্লোরের এরিয়া তাই হবে। তাহলে লেন্থ ব্রেথ কবার আছে? 2 টাইমস, দুবার হয়ে গেল। দেখো কিভাবে মনে রাখবো ফর্মুলা। তোমার ধরো ওয়ালে, তুমি পাশের ওয়ালটা চিন্তা করো, তোমার যে কোনো লেফট সাইডে বা রাইট সাইডে, একটা হচ্ছে দেখো হাইটের সাথে লেন্থ মাল্টিপল হচ্ছে, তাহলে ওটা দুটো ওয়াল আছে, মানে কি? দুটো 2 ইন্টু হাইট লেন্থ। আবার দেখো আরেকটা ওয়াল কি হচ্ছে? 2 ইন্টু ব্রেথ লেন্থ, তাহলে এটা কি হচ্ছে? 2 ইন্টু ব্রেথ লেন্থ। তাহলে এখানে আমি যদি 2 কেটে নিই, মানে ইয়ে করি, তোমার কমন নিই, তাহলে কি হচ্ছে? 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, হাইট ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু লেন্থ। দেখো টোটাল সারফেস এরিয়া কমপ্লিট হয়ে গেল। এবার ধরো ভলিউম ভাবো, ধরো ভলিউম, তোমার গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা কি? গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা কি? যদি ফ্লোরের এরিয়া ধরি, লেন্থ এটা, সরি এটা ব্রেথ, এটা লেন্থ, তাহলে এর এরিয়া হচ্ছে লেন্থ ব্রেথ। তাহলে এইটা কত টাইমস আছে? তোমার হাইট অনুযায়ী এইচ টাইম আছে না, মানে ওইটা কতবার কাউন্ট হয়েছে? এইচ বার কাউন্ট হয়েছে না? তাহলে যতবার কাউন্ট হয় ভলিউম মানে কি? টোটালটা। তাহলে লেন্থ ব্রেথ ইন্টু এইচ। দেখো তোমার ভলিউমের ফর্মুলা পেয়ে গেলাম, লেন্থ ব্রেথ ইন্টু এইচ। মানে দেখো ফর্মুলাও মুখস্থ করছি বা শিখছি, সেটাও কনসেপ্ট বেসড করে। এবার দেখো তোমার ধরো আসছি আমি, সাপোজ সিলিন্ডার, দেখো সিলিন্ডার, সিলিন্ডার আসছে। সিলিন্ডার মানে কি? ধরো এই একটা পেপার, ভালো করে বোঝো, এই একটা পেপার, ফর্মুলাও আমি দেখো কনসেপচুয়ালি শিখবো। এই একটা সিলিন্ডার, এটাকে আমি রোল করলে, যদি আমি রোল করি, রোল করলে আমার সিলিন্ডার তৈরি হয় না? দেখো রোল করলে আমার সিলিন্ডার তৈরি হয় না? তাহলে ভালো করে বোঝো, এই রোলটাকে আমি খুললে এরম পাচ্ছি, আবার পেপার পাচ্ছি,
রোলটাকে খুললে ওপেন করলে এটাকে ওপেন করলে আমি পাচ্ছি। তাহলে এই যে তৈরি হয়েছে এইটা কি আমার একটা সার্কেল তৈরি হচ্ছে, এইটা কি আমার একটা সার্কেল তৈরি হয়েছে। তাহলে সার্কেলের সারকামফেরেন্স মানে পরিধির ফর্মুলা কি জানি আমরা, 2 পাই আর। পরিধির ফর্মুলা কি জানি আমরা স্যার, 2 পাই আর। এগুলো সবাই জানি, কিন্তু যখন আমার 3 ডাইমেনশন হয় তখন কিন্তু মানে 2 ডাইমেনশনটা আমরা কম বেশি পারি, যে বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, প্যারালোগ্রাম, সামর্থ্য, এগুলো পারি। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আমাদের 3 ডাইমেনশন আসে, মানে সিলিন্ডার আসে, কিউবয়েড আসে, কোণ আসে, এইগুলোতে গিয়ে আমরা আটকে যাই ফর্মুলাগুলো। তাহলে এখানে এটা পারবো যে সার্কেলের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে এইটা ওপেন হয়ে তো এইটা হচ্ছে এইটা, তাহলে এইটা নিশ্চয়ই 2 পাই আর। দেখো এইটা নিশ্চয়ই 2 পাই আর। আর এটা কি আমার, এটা কি এইচ হাইট, তাহলে আমার এটা নিশ্চয়ই হাইট। তাহলে দেখো যদি এখানে বলতো যে এটা 500 তলের ক্ষেত্রফল কত, যে ল্যাটারাল সারফেস এরিয়া কত। দেখো ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি, এইটা 2 পাই আর আর এটা এইচ। তাহলে আমার এটা অ্যাকচুয়ালি কি রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের আমার ফর্মুলা কি লেন্থ ইনটু ব্রেথ মানে 2 পাই আর এইচ। তাহলে দেখো ল্যাটারাল সারফেস এরিয়া কি পেলাম, 2 পাই আর এইচ। এবার অনেক সময় যদি বলতো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কি, ল্যাটারাল সারফেস এরিয়া আর এখানে নিচে ওপরটা কি হয় πr², সার্কেল এরিয়া πr², এই পার্টটা নিচেও আমার কি πr²। তাহলে দুবার আছে, তাহলে দুবার মানে 2 টাইমস মানে কি 2 πr²। তাহলে এখানে টোটাল সারফেস এরিয়াটা কি পাবো, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 πr²। তাহলে এখানে 2 πr কমন নিলে কি পাচ্ছি, এইচ প্লাস আর। দেখো এটাই হচ্ছে আমার টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা, কিন্তু আমরা সেটা কষ্ট করে মুখস্থ করি। কিন্তু তুমি ভাবো ভেবে করো, তাহলে তোমাকে মুখস্থ করতে হচ্ছে না। এবার আসছে স্যার ভলম, যদি কোণের ভলম বলে, ভলম দেখো আগের মতো এই যে πr², আমার গ্রাউন্ডের ভরমটা πr², এটা কতবার রিপিট আছে, টাইম রিপিট আছে। তাহলে এর ভলমের ফর্মুলা কি πr²h। দেখো ভলমের ফর্মুলাও আমি পেয়ে গেলাম। তাহলে আমি সিলিন্ডার শিখে গেলাম, দেখো কিউবয়েড শিখে গেলাম। এবার দেখো যদি কিউবয়েড যদি জানি, তাহলে কিউবেরও পেয়ে যাব। দেখো কিউবেরও পেয়ে যাব, প্রত্যেকটা ইকুয়াল, কিউব মানে ঘনক, ঠিক আছে, কিউব মানে ঘনক, আর আমার কিউবয়েড হচ্ছে আয়তঘনক। তাহলে এখানে আমার টোটাল সারফেস এরিয়া কি হবে, প্রতিটাতে স্কোয়ার স্কোয়ার 6 স্কোয়ার। যদি ভলম যায়, ভলম কি হবে তোমার কিউব। ভলমটা কি, এখানে লেন্থ ব্রেথ হাইট ইকুয়াল। তাহলে এই রকম ভাবে আমরা যেখানে অনলি ফর্মুলা লাগবে সেটাও মুখস্থ করব না, কনসেপ্ট বেসড মনে রাখবো। এবং অ্যারিথমেটিক তো তোমরা জানো আমি ফর্মুলা করাই না, নর্মালি যেখানে লাগে দু একটা সেখানে ইউজ করি। তাহলে ফর্মুলা চক্করে আমরা যাব না, প্রতিটা ম্যাথ আমরা কনসেপচুয়ালি করব। থার্ড যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট, আমরা প্রতিটা ম্যাথ মুখে মুখে করার চেষ্টা করব এখন থেকে। এবং ক্লাসেও আমি যখন করাবো চ্যাপ্টারে প্রতিটা ম্যাথ আমরা ফার্স্ট মুখে ট্রাই করব। হ্যাঁ মুখে ট্রাই করব স্যার, মুখে আবার কি করে ম্যাথ হয় এটা তোমরা বলতে পারো। দেখো মুখে যে কোনো একটা ম্যাথ বলো, ধরো একটা ম্যাথ বললো, তোমার একটা ম্যাথ বললো ধরো যে একটা কাজ ধরো 12 দিন করে, বি একটা কাজ ধরো 15 দিনে করে, ঠিক আছে। 5 দিন করার পর 5 ডেজ করার পর চলে গেল, লেফট হলো, তাহলে বি রিমেনিং কাজটা কত করবে। এবার তোমরা কি করতে, যে আমরা করতাম স্যার 12 দিন আর বি 15 দিন, এদের এলসিএম করতাম 60। কিন্তু দেখো এটা আমরা 60 যেটা খাতায় লিখবো সেটা খাতায় কিন্তু আমরা লিখবো না, আমরা 60টা কি করব ধরে নেবো প্র্যাকটিসে যে 12 আর 15 এলসিএম তো 60 হয়। দেখো তুমি স্টেপ বাই স্টেপ করো, মুখে মুখে চেষ্টা করো তো, যে স্যার 12 আর 15 এলসিএম তো 60 হয়, তাহলে ওটা 5 ইউনিট হচ্ছে, 5 ইউনিট করছে আর বি 4 ইউনিট করছে, হলো ফার্স্ট স্টেপ। এটা খাতায় যেটা লিখছি না আমরা খাতায় লিখবো না, সেটা লিখবো আমরা মনে মনে, মাইন্ড রেখে রেখে দেবো। তাহলে ওটা 5 করছে আর এটা 4 করছে, তাহলে দুজনে একসাথে কাজ শুরু করেছিল স্যার। তাহলে দুজনে একসাথে কাজ করলে ও 5 করছে এ 4 করছে, দুজনে একসাথে করছে কত 9 ইউনিট। তাহলে কদিন কাজ করেছিল স্যার একসাথে, 5 দিন। তাহলে 5 দিনে কত করবে স্যার, 5 × 5 = 45। তাহলে মোট তো আমার 60 টোটাল ওয়ার্ক, তাহলে বাকি আছে কত স্যার 15। তাহলে বাকি 15 ইউনিট কে করবে, চলে গেছে, বাকি করবে বি। তাহলে বি একদিনে করে 4, 15 করতে টাইম লাগবে কত, 15/4 মানে 3 × 3 = 4 দিন।
বুঝতে পেরেছো? এইভাবে আমরা এখন থেকে, হ্যাঁ একদিনে হবে না, এখন থাকতে তোমরা যেটা খাতায় লিখছো না সেটা মুখে মুখে করার চেষ্টা করো। এইভাবে যদি আমরা করি এবং এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এইভাবে যদি আমরা এগোই, দেখবে তোমার ম্যাথ, 30টা ম্যাথ বড় জোর তোমার 15 থেকে 20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। তার আগেও হয়ে যেতে পারে বরং, তার বেশি লাগবে না। এইভাবে আমরা প্র্যাকটিস করব। এবার হ্যাঁ বলতে পারো যে স্যার সব ম্যাথ আমিও মুখে মুখে করতে পারবো না, সব ম্যাথ মুখে মুখে করা পসিবল নয়। যদি তোমার 30টা ম্যাথ থাকে, 30টা ম্যাথের মধ্যে দেখবে 10 থেকে 12টা ম্যাথ কিন্তু তোমার মুখে মুখে করা যাবে, দেখে বলে দেয়া যাবে। 10 থেকে 12টা ম্যাথ, আরো 10-12টা ম্যাথ কি 15টা ম্যাথ তোমার হয়তো 20-25 সেকেন্ডে হয়ে যাবে। আর 4-5টা ম্যাথ থাকে যেটা যেটা ক্যালকুলেটিভ, সেটা তোমাকে খাতায় করতে হবে। তা সেটা 4-5টা ম্যাথ আমার 4 মিনিট লাগুক না, সেখানে 4 মিনিট, বাকি 25টা ম্যাথ আমি 10 মিনিটে সলভ করব, 15 মিনিটে সলভ করব। এইভাবে যদি তুমি এগো এক, তাহলে তবে কিন্তু তুমি টাইমে কমপ্লিট করতে পারবে। মানে তোমাকে 3টে জায়গায় প্রচুর ফাস্ট হতে হবে। একটা হচ্ছে ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, যেটা দেখালাম, যে আমরা গুণ করতে যাচ্ছি সেটা খাতায় বসিয়ে গুণ করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি খাতায় বসিয়ে যোগ করতে যাচ্ছি, কিন্তু সেই যোগ বিয়োগগুলো আমি মুখে মুখে, যেমন একটা গুণ বলছি, ধরো এরকম বললো 25টা, ধরো 26 টাকা নিয়েছে। অনেকে এরকম বলবে যে তাহলে 25 × 26 কত স্যার, অনেকে গুণ করতে হবে, কিন্তু 25 × 26, ধরো দেখো দুটো কনজিকিউটিভ নাম্বার আছে, দুটো কনজিকিউটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন হয় ছোটরা স্কোয়ার প্লাস ছোটরা। তুমি যদি 25-এর স্কোয়ার জানো, তাহলে 25-এর স্কোয়ার প্লাস, মানে 25 ছোটটা স্কোয়ার প্লাস ছোটটা, ধর 23 × 24, 23-এর স্কোয়ার কত, 529, 529 প্লাস 23 করে দাও, হয়ে যাবে অ্যান্সার। বা যদি 24-এর স্কোয়ার জানো, 24-এর স্কোয়ার 576 মাইনাস 24 করে দাও, 500 যেটা আসবে। তাহলে তুমি দেখো কত জায়গায় তুমি ফার্স্ট হচ্ছ। তোমার ক্যালকুলেশনে ফার্স্ট করতে হবে। তোমার সেকেন্ড হচ্ছে যেটা আমার ফর্মুলা দিয়ে চেষ্টা করছি। এবার অনেকে বলতে পারে যে শর্ট ট্রিক্সের ফর্মুলা হচ্ছে স্পিডে হয়, কিন্তু আমি, আমার যা এক্সপিরিয়েন্স বা আমি যা দেখেছি, ফর্মুলা দেওয়ার থেকে তুমি যদি কনসেপচুয়ালি করো না, অনেক ফাস্ট হবে, অনেক ফাস্ট। সেটা তুমি আইডিয়া করতে পারবে না কতটা ফাস্ট হবে। যেমন এভারেজের অঙ্কগুলো প্রতিটা অঙ্ক কিন্তু মুখে মুখে হয়, এভারেজের প্রতিটা অঙ্ক কিন্তু তোমার মুখে মুখে সলভ আউট হয়। যেমন এবারে যে একটা অঙ্ক তোমাকে বলছি, ধরো একটা আসে না, ধরো তো তোমাদের এখানে 30 জন স্টুডেন্ট আছে, সাপোজ দেখো 30 জন স্টুডেন্ট আছে। কতজন আছে? 30 জন স্টুডেন্ট, প্রত্যেকের এভারেজ এজ ধরো 26, এভারেজ এজ 26। এবার বলছে টিচার ইনক্লুড হচ্ছে, টিচার অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার ফলে 1 বছর করে সবার এজটা বেড়ে গেছে। তাহলে টিচারের এজ কত? তাহলে টিচারের এজ কত? আচ্ছা যেটুকা হয়েছে সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে এগোবো? সবাই একটু রেসপন্স করো। হ্যালো, হ্যালো, একটু রেসপন্স করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি যেটুকা হয়েছে সবার কাছে ক্লিয়ার তো, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা, বলছি মোটামুটি কিভাবে এগোবো আমরা সেটা বুঝতে পারছো তো? আ- আচ্ছা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না সবার কাছে? হ্যালো, সাউন্ডের প্রবলেম হচ্ছে? স- আচ্ছা আচ্ছা, দেখছি আমি। চলো এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। এবার ধরো এখানে যেটা জিনিস বললাম আমি, যে এখানে 30 জন স্টুডেন্ট ছিল, প্রত্যেকের এভারেজে 26, আমার টিচার ইনক্লুড হয়ে যাওয়ার পরে, টিচার ইনক্লুড হয়ে যাওয়ার পরে আমার 1 করে বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে টিচারের এজ কত?
টিচারের এজ কত। দেখো অন্য এমনি নর্মালে এরকম হলে লোকজন কিভাবে করবে, যে টোটাল এজ কত, 30 × 26 টোটাল এজ আগে ছিল, প্লাস টিচারের এজ অ্যাড হচ্ছে, টিচারের এজ অ্যাড হচ্ছে, সমান এখানে এখন স্টুডেন্ট কত, 31 জন, মানে এই স্টুডেন্ট বলছি মানে লোক সংখ্যা কত, 30 প্লাস 31, আর এভারেজ এজ কত, 27, 26 আর 27, তাহলে এখানে কত, 31 × 27। এবার দেখো মজাটা দেখো কিভাবে সলভ আউট করবো আমি ফার্স্ট। এখানে টি সমান কি তাহলে, 31 × 27 মাইনাস 30 × 26। লোকজন কিন্তু এই 31 × 27 গুণ করতে শুরু করে দেবে, 30 × 26 মাল্টিপল করতে শুরু করে দেবে, কিন্তু যে একটু বুদ্ধিমান সে কিন্তু আর মাল্টিপল করবে না, সে কিন্তু মাল্টিপল করবে না। সে কিভাবে ভাববে জানো, দেখো কিভাবে ভাবা উচিত। এখানে দেখো 31টা 27 আছে, আমি একটা 27 আলাদা করে দিলাম ইন্টু 30টা 27, বুঝতে পারলাম। দেখো 31টা 27 আছে, একটা 27 আলাদা করে দিলাম, এখানে 30টা 27 পড়ে থাকলো, মাইনাস 30 × 26, তাহলে এখানে 27। এবার দেখো এখানে 27টা 30 আছে, এখানে 26টা 30 আছে, তাহলে 27টা 30 থেকে 26টা 30 মাইনাস করলে কত, 30। দেখো আমি 57 পেয়ে গেলাম। দেখো গুণই করলাম না, করলাম কি, কিন্তু লোকজন এই 27 আর 31 গুণ করতে গিয়ে জানো 30 সেকেন্ড লস করে দেয়। এবার এটা তোমাদের আমি ক্যালকুলেশন দেখালাম, কিন্তু আমি এখানে ক্যালকুলেশনও করব না। ভালো করে ভেবে দেখো, ধরো তোমরা এখানে 30 জন স্টুডেন্ট আছো, প্রত্যেকের কাছে 26 টাকা আছে, এবারে মিন্স কি সবার কাছে ইকুয়াল অ্যামাউন্ট থাকবে, 26 টাকা আছে, তাহলে 26 টাকা আছে। এবারে আমি এসেছি 31 নম্বর ব্যক্তি, আসার ফলে তোমাদের কাছে 26 টাকা থেকে 1 টাকা বেড়ে যাচ্ছে সবার কাছে, মানে 26 টাকা থেকে 1 টাকা বেড়ে যাচ্ছে মানে কত, 27 টাকা হচ্ছে। তাহলে তোমাদের 26 জনের কাছে এখন 27 টাকা আছে, আমার কাছে 27 টাকা আছে। আচ্ছা তোমরা যে 1 টাকা এক্সট্রা পাচ্ছ, সেই 1 টাকা কার টাকা, আমার টাকা না। তাহলে 26 জনের 1 টাকা এক্সট্রা পেলে, এই সরি 26 জন বলছি, 30 জনের 1 টাকা এক্সট্রা পেলে, এই যে 30 টাকা এক্সট্রা হচ্ছে কার টাকা, আমার টাকা না আমার, তোমাদের টাকা, বলো একটু রেসপন্স করো। তোমাদের টাকা না আমার টাকা, ওই যে 1 টাকা করে 30 জনের ওপর এক্সট্রা হয়েছে, সেটা কার থেকে গেছে, নিশ্চয় আমার থেকে। তাহলে এখানে এই 30 এক্সট্রা গেছে আর আমার কাছে 27 আছে, কারণ এখন প্রত্যেকের কাছে 27, তাহলে নিশ্চয়ই এই 57, এই 57 কার ছিল, আমার। তাহলে টিচারের এজ কত, দেখো 57। দেখো মুখে মুখে হলো, মানে এই রকম ভাবে কিন্তু আমরা মুখে মুখে সলভ করবো। সে পার্সেন্টেজ বলো, আগে তোমাদের 2-3টে চ্যাপ্টার করিয়েছি, রেশিও করিয়েছি, পার্সেন্টেজটা হয়নি, প্রফিট অ্যান্ড লস করিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্ক কম বেশি করিয়েছি। এইভাবে কিন্তু আমরা প্রতিটা অঙ্ক কিন্তু মুখে মুখে করব। হ্যাঁ, এবার করতে গেলে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। প্রতিটা ম্যাথে যখনই তুমি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করবে, তবে কিন্তু মুখে মুখে পারবে যে কোনো অঙ্ক। ধরো প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমি যাই, প্রফিট অ্যান্ড লসের অনেকে এরকম একটা অঙ্ক আছে, যে 20টা, ধরো 25টা আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে 20টা আর্টিকেলের সেলিং প্রাইস সমান, ঠিক আছে, 20টা আর্টিকেলের কস্ট, 25টা আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে 20টা আর্টিকেলের সেলিং প্রাইস সমান, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত। এটা অনেকে অনেকভাবে করে, অনেকে এইভাবে ইকুয়াল করে দিয়ে রেশিও করে, আমিও করতাম, রেশিও করে 20/25, এটা হচ্ছে পারলে 4/5, তাহলে 4 টাকা আমার কেনা দাম, 5 টাকা বিক্রি দাম হচ্ছে 5 টাকা, প্রফিট কত, 1 টাকা। প্রফিট কার ওপর ধরি, সবসময় কস্ট প্রাইসের ওপর, 4-এর ওপর, তাহলে 1-এর 4 হচ্ছে কত, 25%, তাহলে প্রফিট কত, 25%। এবার এই রেশিওর ব্যাপারটা অনেকে যদি বুঝতে না পারে, অনেকে বুঝতে নাও পারতে পারে, যে ফ্র্যাকশন রেশিও কিভাবে এলো বুঝতে না পারে, একদম পাতিভাবে সবসময় আমি যখন অঙ্ক করাই একটাই জিনিস বলি, পার্সেন্টেজ যেখানেই আসবে সেখানে 100 ধরবে মেনলি। তাহলে আমরা যেখানে এখানে কস্ট প্রাইসের ওপর প্রফিট হচ্ছে, তাহলে কস্ট প্রাইসের ওপর প্রফিট হচ্ছে মানে কি, কস্ট প্রাইসটা 100 সবসময় ধরবো, তাহলে কস্ট প্রাইসটা 100 বসিয়ে দাও এখানে, তাহলে 25 × 100, দেখো ইন্টু 20 × SP, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 5, SP সমান কত, 125, দেখো তাহলে 125 SP মানে কি 25% প্রফিট। দেখো কোনো বোঝার কিচ্ছু আছে, বোঝার কিচ্ছু আছে, দেখো কিচ্ছু বোঝার নেই, একদম সিম্পলি একদম। এই অঙ্কই পরীক্ষায় আসে জানো তো,
এই অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। ধরো আমি এটা প্রফিট অ্যান্ড লস, ধরো আমি ইতে দেখাচ্ছি রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শনের বিভিন্ন ম্যাথ আসে, কয়েনের ম্যাথ আসে, তোমার এজের ম্যাথ আসে, তারপরে তোমার ফ্র্যাকশন দিয়ে ম্যাথ আসছে, অংশীদারের ম্যাথ আসে তোমার। সেখানে ধরো একটা অঙ্ক এরকম দেয় যে রেশিও, এই অঙ্কটা খুব দেয়, দেখো এজের দেয় যে 4:5 প্রেজেন্ট এজ, 5:6 5 বছর পরে, 5 ইয়ার্স আফটার। কিন্তু এই অঙ্কটা এজ না দিয়ে, এজ হিসাবে না দিয়ে এখানে দিয়ে দিল ইনকাম হিসাবে, জানো, ইনকাম দিয়ে দিল যে তাদের ইনকাম এ আর বি এর ইনকাম রেশিও, দিয়ে দিল 4:3। এবার বলে দিল তাদের এক্সপেন্ডিচার রেশিও বলে দিল ধরো 3:2, আর সেভিংস বললো প্রত্যেকের 500 টাকা। তাহলে আমার ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সেভিংস জানি, তাহলে নিশ্চয়ই যেহেতু প্রত্যেকের 500 টাকা ফিক্সড সেভিং, ফিক্সড এখানে দুজনেরই বোধ 500 টাকা, তাহলে জানবে যে ইনকামের থেকে এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা দেখবে বোধ সেম হবে, হবেই, ওকে হতে হবে, যেহেতু সেভিংস সেম। তাহলে দেখো এই এক ইউনিট সমান 500 টাকা হলে এর ইনকাম কত, 2000 টাকা, এর ইনকাম কত, 1500 টাকা। তাহলে দেখো আমরা এজের ম্যাথ শিখিয়েছিলাম, যদি কনসেপচুয়ালি আমি ভালো করে জানতাম, সেই ম্যাথটা কিন্তু আমার এই ইনকামে লাগিয়ে দিতে পারতাম, ইনকামের ম্যাথে। কিন্তু আমরা এটা কি করি, এক্স ধরতে শুরু করে দিই বা ওয়াই ধরতে শুরু করে দিই, বুঝতে পারো। কিন্তু যারা ওই যে 25-15 মিনিটে সলভ করে না, তারা কিন্তু এইভাবে এগোতে হবে। তা অঙ্ক তো তুমি সবাই পারবে, এক্স ধরে হোক, ওয়াই ধরে হোক সবাই পারবে, বা অনেকক্ষণ ব্যাক ক্যালকুলেশন করে সবাই পারবে। কিন্তু পারাটা হচ্ছে, তোমাকে পারলে হবে না, শুধু ফাস্ট করতে হবে, 10-15 সেকেন্ডে আমার পড়ার সাথে সাথে ম্যাথ হয়ে যাবে। এবং সেটা তখনই পসিবল, তোমার প্র্যাকটিস 1 নম্বর তো আছে, সেকেন্ড নাম্বার তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা পড়ে মুখে মুখে চেষ্টা করতে হবে, এবং ফর্মুলাটা ত্যাগ করতে হবে, ফর্মুলাটা একদম করা যাবে না। মনে হবে যে তুমি ধরো পার্সেন্টেজ শেখালাম, পার্সেন্টেজটা শিখলে তোমার পার্সেন্টেজই যা প্রফিট অ্যান্ড লস দেয়, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট একই, তোমার ডিটার মানে ইন্টারপ্রিটেশন যখন আসবে সেখানেও একই, মানে সব জায়গায় জিনিসটা একই। সেইভাবে যে আমি যেটা প্রফিট অ্যান্ড লসে করলাম সেটাই সিম্পল ইন্টারেস্ট, সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটাই পার্সেন্টেজ, মানে এইভাবে ভাবতে। আবার যখন আমি রেশিও শিখবো, রেশিওটা এমনভাবে শিখবো, রেশিও জিনিসটাও অ্যালিগেশন। দেখো অ্যালিগেশন অনেকে অন্য চ্যাপ্টার পাবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি রেশিওই হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন, রেশিও হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিওই হচ্ছে আমার স্পিড টাইম ডিস্টেন্স। সেটা কি জন্য বললাম আমি পরে বলবো, করতে করতে বুঝবে। তাহলে এই দুটো চ্যাপ্টার করলে দেখো আমার কতগুলো চ্যাপ্টার কভার হচ্ছে। যে রেশিও মিনস আর অ্যালিগেশন, হ্যাঁ রেশিওই মিনস অ্যালিগেশন। রেশিও হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স। তাহলে তুমি রেশিও যদি ভালো করে জানো, তাহলে এই চ্যাপ্টারগুলো কভার হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি তোমার এভারেজ, পড়ে থাকছে কি তোমার এভারেজ, এভারেজটাও সে মুখে মুখে হবে। আর পড়ে থাকছে কি, যদি পড়ে থাকছে আর 2D 3D পড়ে থাকছে, যে দুটো একটু বললাম কনসেপচুয়ালি যদি একটু ফর্মুলাগুলো বোঝো, সে 2D 3D হয়ে যাবে। তাহলে তোমার ওভারঅল সব সিলেবাস, মেনলি দেখো স্টেটের আর সেন্ট্রালের এক্সামে, যারা সেন্ট্রালের এক্সাম দেবে তাদের দুটো তিনটে জিনিস এক্সট্রা করতে হবে। দুটো তিনটে জিনিস এক্সট্রা করতে হবে মানে কি, ত্রিকোণমিতি এক্সট্রা করতে হবে, জিওমেট্রি এক্সট্রা করতে হবে। আর রেলে গেলে, রেলে অনেকটা ম্যাথ সিলেবাসটা একটু বড়, কারণ কি ওখানে লিনিয়ার ইকুয়েশন থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, তোমার স্ট্যাটিস্টিক্স থাকে, তোমার যা রেলে দেবে। কিন্তু অন্য স্টেট আর সেন্ট্রাল এক্সামের ডিফারেন্স মেনলি ত্রিগোনোমেট্রি আর জিওমেট্রি আর অ্যালজেব্রা থাকে, অ্যালজেব্রা থাকে। এবার জিওমেট্রিটা হচ্ছে তোমার একটু থিওরম বেস, থিওরমটা করতে হবে। ত্রিগোনোমেট্রিটা ফর্মুলা বেস, তাও ত্রিগোনোমেট্রি সব জায়গায় ফর্মুলা ইউজ করতে হয় না। ত্রিগোনোমেট্রি অ্যালজেব্রাও মুখে মুখে করা যায়, সেগুলো আমি পরে আসবো। যেহেতু মেনলি স্টেটের এক্সামটা আমার অ্যারিথমেটিক ফোকাস করে, তাই আমি এখানে অ্যারিথমেটিক ফোকাসটা করতে চাইছি, যে অ্যারিথমেটিকটা আমি কিভাবে এগোবো, কিভাবে কভার করব। তাহলে তোমার ওভারঅল সিলেবাস দেখো, আমি স্টেটে দেখি সিম্পলিফিকেশান থাকে, তোমার পার্সেন্টেজ থাকে,
প্রফিট অ্যান্ড লস থাকে, আর কি থাকে, এসআই সিআই থাকে, আর কি থাকে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকে, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড টাইম ডিস্টেন্স, আর আসছে এইচসিএম এলসিএম, নাম্বার সিস্টেম, অ্যালিগেশন, আর আসবে নাম্বার সিস্টেম হলো প্রবাবিলিটি, পারমুটেশন কম্বিনেশন একটা চ্যাপ্টার আছে, কিন্তু নর্মাল এক্সামে এগুলো দেয় না, পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি, ঠিক আছে, এগুলো নর্মাল এক্সামে পারমুটেশন কম্বিনেশন তোমাদের দেয় না। 2D 3D থাকে, 2D 3D থাকে। তাহলে দেখো তুমি সিম্পলিফিকেশনটা ওভারঅল ছেড়ে দাও, মোটামুটি পারা যায়। পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড সিম্পলি, এবার এখানে মেন প্রবলেম করে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা ক্যালকুলেটিভ লাগে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টও মুখে মুখে করা যায়, জাস্ট রেশিও আর পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কম্পাউন্ড ইন্টারেস্টও মুখে মুখে করা যায়। আর রেশিও, টাইম অ্যান্ড স্পিড টাইম ডিস্টেন্স, এই চ্যাপ্টার, এই অ্যালিগেশন, এই চারটে চ্যাপ্টার কিন্তু একটা চ্যাপ্টার হিসাবে করা যায়, যদি আমি ঠিকঠাক বুঝি, ঠিকঠাক ইউটিলাইজ করি, রেশিও জিনিসটা দিয়ে সলভ আউট করার চেষ্টা করি। আর এই সেম নাম্বার সিস্টেম, এই দুটো একটু বোঝার আছে, তাও খুব একটা বোঝার নেই, দুটো তিনটে কনসেপ্ট যদি ঠিকঠাক পারো। নাম্বার সিস্টেমটা একটু বাহার সিলেবাস, একটু অনেক জায়গাটা কভার করে নাম্বার সিস্টেমটা আসে, আর এই সেম এলসিএম আসে। এবার দেখো এখানে পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসে দুটো, প্রফিট অ্যান্ড লস থেকে দুটোর থেকে একটা কোশ্চেন আসে, এই দুটো মিলে দুটো থেকে তিনটে কোশ্চেন আসে, রেশিও প্রপোর্শন থেকে ওরকম দুটোর মতো আসে, টাইম ওয়ার্ক থেকে একটা দেয়, স্পিড টাইমসটা একটা থেকে দুটো দেয়, এই সিভিল সেম একটা থেকে দুটো দেয়, নাম্বার সিস্টেমেও দু তিনটে দেয়, ঠিক আছে, অ্যালিগেশন থেকে একটা দিলে দিতে পারে, পারমোশন দেয় বা দেয় না, এইভাবে কিন্তু কোশ্চেন হয়। বা এখানে টাইমের ওকে দু তিনটেও দেয়, মাঝে মাঝে দু তিনটেও দেয়, প্রফিট অ্যান্ড লসেও খুব দেয়। তাহলে তুমি দেখো প্রতিটা চ্যাপ্টারে কিন্তু তুমি ভালো করে যদি শেখো, তোমার হাতের মুঠোয় চলে আসবে, এবং প্রতিটাই কিন্তু তুমি ফুল স্কোর করে আসতে পারবে। এইভাবে আমরা কিন্তু, যদি তুমি এইভাবে এগোও, এইভাবে ভেবে করো, তাহলে কিন্তু তুমি প্রতিটা এক্সামে, মানে যে কোনো এক্সাম, মানে কেউ না পারলেও তোমরা করে আসতে পারবে। সেইভাবে যদি করো তাহলে তুমি কিন্তু ফুল স্কোর করে আসতে পারো। তুমি যদি একবার ম্যাথে 100 স্কোর করে আসতে পারো, বা 30-র মধ্যে তুমি 28 করে আসতে পারো, তোমার অনেকটা কিন্তু সিলেকশনের দিকে এগিয়ে গেলে। কারণ ম্যাথে এই জন্য স্কোর করতে বলছি, ম্যাথটা কিন্তু পারা যায়, তুমি জিকে সারাদিন পড়ো, আমি যে কোনো কাউকে আমি, কেউ কনফিডেন্স নিয়ে বলতে পারবে না জিকের আমি ফুল অ্যাটেন্ড করে আসতে পারবো, কোনো দিন পারবে না কনফিডেন্স নিয়ে বলতে, কিন্তু আমি বলতে পারবো তুমি ম্যাথে ভালো করে প্র্যাকটিস করো, ম্যাথে ফুল অ্যাটেন্ড করে আসতে পারো। কারণ ম্যাথ তো আর বাইরে থেকে দেবে না, নতুন কিছু দেবে না, যেটা এতদিন চলে আসছে, এবার হ্যাঁ দেবে কেমন, সেটাকে মডারেট করে দেবে, সেটাকে মডারেট করে দেবে, একটু অ্যাড করে দেবে। ধরো আমি এখানে দুজনার বললাম রেশিও, এ আর বি এর রেশিও বললাম 2:3:4, এই 2:3, সেখানে হয়তো তোমাদের দিল এ বি সি তিনজনের রেশিও দিল। ধরো আমি করালাম এখানে পার্সেন্টেজে, সিম্পল ইন্টারেস্ট ধরো 20% দিল, পরীক্ষায় খাতায় দিয়ে দিল সিম্পল ইন্টারেস্ট 11.1% ফ্র্যাকশানে দিয়ে দিল, ফ্র্যাকশানে দিল, এইটুকু ডিফারেন্স করতে পারবে। বা ধরো ধরো আমি তোমাদের রেশিও পরীক্ষায় এখানে করালাম যে এ বি সি এর রেশিও হলো 6:4:3, এবং এইটা পরীক্ষায় মডারেট কে দিয়ে দেবে, যেমন যে এ দ্বিগুণ, বি এর 3 গুণ, বি এর 3 গুণ, সি এর 4 গুণের সাথে সমান, এর দ্বিগুণ, বি এর 3 গুণ, সি এর 4 গুণের সাথে সমান, মানে কি তোমাকে এখানে ইনডাইরেক্টলি কিন্তু রেশিও দিল না, এই মানে ডিরেক্টলি রেশিও দিল না তোমাকে, ইনডাইরেক্টলি দিল তোমাকে, এখান থেকে A:B:C বার করে নিতে হবে 6:4:3। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মজা ম্যাথে, এবং এটা ম্যাথের মজা এই জন্যে, সব পারা যায় এই জন্যে যে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ম্যাথটা। আর
ম্যাথে কঠিন এই জন্য লাগে যে তুমি পার্সেন্টেজে তুমি ইন্টারেস্ট করতে যাচ্ছ, লাগছে পার্সেন্টেজ। তুমি দেখা যাচ্ছ এখানে সিম্পলিফিকেশন করতে যাচ্ছ, লাগছে অ্যালজেব্রা। ধরো এইরকম একটা কোশ্চেন দেয় সিম্পলিফিকেশানে, ধরো এখানে আমি দেখাচ্ছি, ধরো এরকম দিল 4 × 3, 4.3 × 4.3 × 4.3 প্লাস 1, বা এর নিচে দিল 4.3 × 4.3 মাইনাস 4.3 প্লাস 1, এইরকম একটা দিল। তাহলে এইটা অ্যাকচুয়ালি ফর্মুলা কি ওপরে পেয়ে যাচ্ছ, যদি এটাকে এ ধরি তাহলে এখানে লিখতে পারি 4.3 হোল কিউব প্লাস 1 এর হোল কিউব, আর নিচে দেখো এটার সাথে আমি 1 গুণ করতে পারি, তাহলে 4.3 হোল স্কোয়ার মাইনাস 4.3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে কি ওপরে পেলাম এ কিউব প্লাস বি কিউব, নিচে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি হলে পড়ে থাকছে কি এ প্লাস বি মানে কত 4.3 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 5.3। তাহলে তুমি করছো সিম্পলিফিকেশান, তোমাকে লাগছে অ্যালজেব্রা, এই জন্য হচ্ছে অঙ্ক কঠিন, এই জন্য হচ্ছে অঙ্ক কঠিন। মানে একটা চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টার রিলেটেড থাকে, সেই জন্য আমাদের অঙ্ক করতে লাগে। কিন্তু আমি যদি সব চ্যাপ্টারটা একটা ছোট্ট চ্যাপ্টার মতো ভাবি, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করা কোনো ব্যাপার হবে না। বুঝতে পেরেছো? আমরা কিন্তু এইভাবে কিন্তু এগোবো। এবার বলো, আচ্ছা এই এই ভিডিওটা আমি কিন্তু ইউটিউবে দেব, সবাই পারলে একটু শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের আমি প্রতি উইকে একটা করে আমি ক্লাস নেবো, যে কিভাবে আমরা ম্যাথ শিখবো বা কিভাবে শর্ট ট্রিক্সে করবো বা কিভাবে কনসেপচুয়ালি করব। তার জন্য সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো প্রচুর প্রচুর, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। এবার বলো কারোর কোনো কোশ্চেন যদি থাকে। মোটামুটি একটা আইডিয়া পেয়েছো সবাই যে আমরা কিভাবে ম্যাথ শিখতে চলেছি বা কিভাবে ইজি ওয়েতে আমরা করব, কিভাবে আমরা করলে আমরা ম্যাথটা মুখে মুখে পারবো। সবাই আইডিয়া পেয়েছো? কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বলো কারোর কোনো কোশ্চেন আছে যারা আজকে ক্লাসে আছো? চলো আজকে তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট উইক মানে নেক্সট ডেতে একটা ক্লাস নেব আমি নিজে আবার।